প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো দেখে নিচ্ছি সংবাদপত্রের শিরোনামগুলো, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, লন্ডন গেলেন খালেদা জিয়া, পথে পথে মানুষের ঢল। ৭.৫ বছর পর আজ মা ছেলের মহা পুনর্মিলন। পুঁজিবাজার নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা, হতাশ বিনিয়োগকারীরা। মানব জমিন, ছাত্র আন্দোলন, পুলিশে চাকরি পাচ্ছেন আহতদের ১০০ জন। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন কিভাবে? লন্ডনের পথে খালেদা জিয়া, ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের ঢল। অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও গুম, হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। আসাদ গেট টু শ্যামলী ছিনতাইয়ের হটস্পট। ধর্ষণ কাণ্ডে সামনে এলো মিসবাহ সিরাজের অপহরণের তথ্য। সমকাল, জল্পনা শেষ খালেদার লন্ডন যাত্রা, পৌঁছাবেন আজ বিকেলে। সেতুর টোলে এখনও চলছে নৈরাজ্য। আমার দেশ, দরবেশ একাই লুটেছেন ৫৭,০০০ কোটি টাকা। আমাদের সময়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? প্রশ্নবোধক চিহ্ন আছে। বাংলাদেশ ব্যাংক, আর্থিক ভীতি কাটলেও ফেরেনি স্থিতিশীলতা। জুলাই অভ্যুত্থানের সুফল নেই শেয়ার বাজারে। আজকের পত্রিকা, ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকতে পারে না, সংবাদ সম্মেলনে রূপা হক। সরকার ও ছাত্রদের মতিগতি নিয়ে বিএনপিতে সন্দেহ, স্থায়ী কমিটির বৈঠক। কালবেলা, আগে কোন নির্বাচন, দ্বিধায় ইসি। রাজনৈতিক জীবনে চাপ বাড়ছে টিউলিপের। দেশ রূপান্তর, অভাবিত জনসমুদ্রে লন্ডনের পথে খালেদা জিয়া, গৃহবধূ থেকে আপসীর নেত্রী। কেজিতে ১৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম। সময়ের আলো, আমলাতন্ত্রে জিম্মি অন্তর্বর্তীয়, পদোন্নতি সহ সব সুবিধাই বাগিয়ে নিচ্ছেন কর্মকর্তারা। প্রেস উইংয়ের ব্রিফিং, হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। খবরের কাগজ, রাজনীতি বহুমুখী টানাপোড়েন। দৈনিক দিনকাল, চিকিৎসার জন্য লন্ডন যাত্রা খালেদা জিয়ার, প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকার বেশি। আলোকিত বাংলাদেশ, বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জোর তাগিদ বিশেষজ্ঞদের। চালের দাম খুব শিগগিরই কমে আসবে, বাণিজ্য উপদেষ্টা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, গভর্নমেন্ট টু রিডিউস ইটস ওনারশিপ ইন গ্রামীণ ব্যাংক ফ্রম 25% টু 5%। শিরোনামগুলো দেখছিলাম, আজ আসলে বলার অপেক্ষা রাখে না। যদি আমরা বলি যে একটি শিরোনাম, প্রধান শিরোনাম কোনটি, সেটি হচ্ছে যে 3বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা, এবং বিভিন্নভাবে শিরোনামটি দেখেছি। তবে উল্লেখযোগ্যভাবে এসেছে যে তার এই যাত্রাপথে জনসমুদ্র হয়ে গিয়েছিল ঢাকার রাজপথ, এবং বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়েছে এর ফলশ্রুতিতে, আমরা যেমন দেখেছি। ধন্যবাদ আপনাকে। এই ঘটনাটা, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্য, এই খবরটা কিন্তু এটা আমাদের দেশের খবর না শুধু, এটা কিন্তু একটা আন্তর্জাতিক খবরও। এই জন্য আন্তর্জাতিক খবর, প্রথমত হলো ৭ বছর পরে মা ছেলের দেখা হচ্ছে। যদি আমি পারিবারিক সম্পর্কের বিষয়টাকে দেখি, ৭ বছর পরে সন্তানের সাথে মার দেখা হচ্ছে বা মার সাথে সন্তানের দেখা হচ্ছে। দুইজন মানুষই কিন্তু আছেন, কিন্তু দেখা করতে পারছেন না। মা পারছেন না, শারীরিক এবং বিভিন্ন সমস্যা এবং বিগত সরকারের অনুমোদন না থাকার কারণে। ছেলে পারছেন না, তার নামে অসংখ্য মামলা দিয়ে এখানে একটা সাংঘাতিক রকম একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছিল।
সেই জায়গাটা কাটিয়ে ওঠে মা ছেলের যে মিলন, মা ছেলের যে সাক্ষাৎ, এটা পারিবারিক একটা স্পর্শকাতর বিষয় এবং একটা মায়ার বিষয়, স্নেহের বিষয়, ভালোবাসার বিষয়। আর রাজনীতি এবং দেশের কথা যদি বলি আমি, এইটাও কিন্তু দেশের রাজনীতিতে বড় একটা প্রভাব পড়বে। যে আমাদের এখন রাজনৈতিক যে অবস্থা, আমাদের একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মধ্যে এই সরকার যারা গঠন করেছে, যেই ছাত্র জনতার সরকারই তো আমরা বলি যে এটা ছাত্র জনতার সরকার। ছাত্র জনতা যাদেরকে দেশ ছাড়া করেছে, ছাত্র জনতা গত 15 বছর যেই দেশের মানুষকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল, সেই খাঁচা থেকে যখন ছাত্র জনতা যারা বন্দি করে রেখেছিল তাদেরকে যখন দেশ ছাড়া করতে পারলো, তখন দেশের মানুষের মধ্যে মনে হলো যেন সবাই একটা শ্বাস নিতে পারলো, যে আমরা একটা দীর্ঘশ্বাস থেকে স্বাভাবিক শ্বাসে আমরা ফিরে আসলাম। এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশের এখন একটি দল ছাড়া, আওয়ামী লীগ ছাড়া, বিগত সরকার মানে রাজনৈতিক দলের আওয়ামী লীগ ছাড়া, বিগত সরকারের সেই রাজনৈতিক দলটি ছাড়া সকল রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এখন পারস্পরিক একটা সম্পর্ক, কথাবার্তা, আলোচনা, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু এখন বিরাজ করছে। যদিও ভিতরে ভিতরে সম্পর্কের চাওয়া পাওয়া, নির্বাচন না সংস্কার, সংস্কার না নির্বাচন, আগে না পরে, পরে না আগে, ডিম আগে না মুরগি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আগে এরকম কথাবার্তা যদিও চলছে, তারপরও রাজনৈতিক একটা পরিবেশ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস 6 মাস কেটে গেল। এই সময়টার মধ্যে সরকার ব্যর্থ না সফল, সেটা নিয়ে আলোচনা হতে পারে, অনেকভাবে আলোচনা হতে পারে। কিন্তু আমি মনে করি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া এবং মামলা থেকে মুক্ত করা, মামলার যে জাল, যেই আমি বলবো এটাকে রাজনৈতিক প্রতিহিংসার যে মামলা, এই মামলা থেকে 3 বারের প্রধানমন্ত্রীকে মুক্ত করা, সে মুক্ত হয়ে তিনি যে চিকিৎসার জন্য যাচ্ছেন, যেটা গত 15 বছরে তিনি চিকিৎসার জন্য যেতে পারেননি। 2017 সালে যদিও গিয়েছিলেন, তারপরে কয়েকদিন পর পর আনিসুল হক সাহেব, সাবেক আইনমন্ত্রী, বলেছিলেন তিনি দেশের মধ্যে চিকিৎসা নিতে পারেন, বিদেশে যাওয়ার কোনো আইন নাই, কোনো আইন ওনাকে পারমিট করে না। এখন সকল আইন থেকে মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। এটাও কিন্তু একটা বড় রাজনীতি। এই রাজনীতিতে রাজনৈতিক পরিবেশটা স্বাভাবিক হয়েছে, আমি মনে করি একটা বন্দি দশা কেটেছে। আরেকটা রাজনীতি এবং আলোচনা, যেটা বেগম খালেদা জিয়া যখন লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত হলো, দিন তারিখ হলো, খবরের কাগজে এবং বিভিন্ন গণমাধ্যমে যখন দিন তারিখ সহ রিপোর্ট হলো, আমিরের স্পেশাল ফ্লাইট আসলো, এই ফ্লাইটে করে তিনি যাবেন, তখন আরেকটা আলোচনা চলতেছিল যে তিনি কি দেশে ফিরতে পারবেন, তাকে কি কোনোভাবে আবার 111-এর মতো কোনো ব্যারিকেড করবে বা কোনো চাপের মধ্যে রাখবে। এই চাপটা ফ্রি করার জন্য কি সেনাবাহিনী প্রধান ওনার সাথে 2 দিন আগে গিয়ে দেখা করে আসলেন? নানা রকম জল্পনা কল্পনা। কিন্তু আমি মনে করি, খুব সিম্পলভাবে আমি মনে করি, সেনাবাহিনী প্রধান তার কাছে দেখা করতে গেছেন, সৌজন্য সাক্ষাৎ, যেতেই পারেন। উনি একজন সাবেক সেনাপ্রধানের ওয়াইফ, 3 বারের প্রধানমন্ত্রী, ওনার কাছে সেনাপ্রধান তার ওয়াইফ নিয়ে সৌজন্য সাক্ষাতে গেছেন, খুব স্বাভাবিক একটা বিষয়। আর ওনাদের 2 জনের মধ্যে কি কথা হয়েছে সেটা নিয়ে আমিও জানি না, অন্যরাও জানে না, কারণ 1-to-1 কথা হয়েছে। সেই কথাটা আমরা আলোচনায় শুনবো, আমরা দেখব, হয়তো রিয়াকশন, রিফ্লেকশন দুইটাই আমরা আরও হয়তো অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি কি ফিরতে পারবেন, উনি কি ফিরবেন? আমার প্রত্যাশা এবং আমার বিশ্বাস উনি সুস্থ হয়ে ফিরবেন, তবে সেই ফেরাটা হয়তো তারেক রহমানকে সঙ্গে নিয়ে তিনি ফিরবেন। যদি সেটা হয়, তবে সেটা কিন্তু বাংলাদেশের জন্য আরেকটা বিজয় হবে। তারেক রহমান এতদিন পরে যখন ঢাকায় ফিরবেন, তখন মানুষের যে ঢল নামবে, সেই মানুষকে আপনি ঠেকাই রাখতে পারবেন না। বন্দি খালেদা জিয়া, অসুস্থ খালেদা জিয়া ফেরুজা থেকে বেরিয়ে যখন
এয়ারপোর্ট পর্যন্ত গতকাল গেলেন, তখন কিন্তু শুধু দলীয় নেতাকর্মী ওনাকে দেখতে গেলেন বা এয়ারপোর্ট পর্যন্ত গেলেন, এটা কিন্তু না। সাধারণ মানুষও কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল। প্রচুর জ্যাম, অনেকগুলো রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে, তারপরেও কিন্তু মানুষের মধ্যে বিরক্তি হয় নাই। মানুষের মধ্যে অনেকের মধ্যেই আমি আলোচনা শুনেছি, তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যেতে পারলেন। এই যে মানুষ পারলেন, এই জায়গাটাও কিন্তু একটা সন্তুষ্টির জায়গা। অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল। এই দৃশ্যটা খালেদা জিয়া চিকিৎসার জন্য যাওয়া, আপনি দৃশ্যটা চিন্তা করেন। উনি যখন সুস্থ হবেন, সেই সুস্থ হওয়ার সাথে সাথে যখন তার দলের আরেকজন নেতা তারেক রহমানকে সাথে করে নিয়ে মা ছেলে যখন ফিরবেন, এই দেশের মানুষের জন্য, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের জন্য, সাধারণ মানুষের জন্য, যারা রাজনীতি করে না, যারা সাধারণ মানুষ, যারা দেখেছে গত 15 বছর খালেদা জিয়ার প্রতি কীভাবে অন্যায় অবিচার করা হয়েছে, যারা দেখেছে যে তারেক রহমানকে কিভাবে দেশে আসতে দেওয়া হয় নাই, সেই জায়গাটায় তারেক রহমান যখন মার সাথে বাংলাদেশে ফিরে আসবেন, সেই দৃশ্যটা আপনি চিন্তা করেন। আপনি ঢাকা শহরে মানুষের ঢল নামবে। এখন তো শুধু যাওয়ার সময় এয়ারপোর্টের একটা রাস্তায় ঢল নেমেছে, তখন ঢাকা শহরে মানুষের ঢল নামবে। সেই ঢলটা হবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে আরেকটি বিজয়। কারণ বন্দি তারেক রহমান, দেশান্তরিত তারেক রহমান, মুক্ত তারেক রহমান, দুইটার কিন্তু দুই রকম মেজাজ, দুই রকম দেশবাসী ভিন্নভাবে। দেশবাসী আপনি বাদ দেন, যারা রাজনীতি করে না, যারা অন্য দলের, তারা তো আর তারেক রহমানকে সম্বর্ধনা দিতে যাবে না। কিন্তু বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, তারা কিন্তু তখন কেউ গ্রামে থাকবে না, কেউ উপজেলায় থাকবে না, কেউ শহরে থাকবে না। তখন ভাত ভাঙার ঢল নেমে ঢাকা শহরে কিন্তু তারা তারেক রহমান এবং খালেদা জিয়াকে অভিনন্দন জানাবে। এটা কিন্তু রাজনৈতিক একটা বিষয় দাঁড়াবে। এখন এই রাজনীতির যে পরিবেশটা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সেই রাজনৈতিক পরিবেশটা যদি, এই যে রাজনীতির স্বাভাবিক ধারা, সবাই কথা বলবে, সবাই যার যার মতো করে রাজনীতি করবে, যারা বন্দী ছিল তারা মুক্ত হবে, যারা বিদেশে জীবন রক্ষার জন্য পালিয়ে গিয়েছিল তারা দেশে ফিরে আসবে। শুধু ফ্যাসিস্টরা যারা এই দেশের 15 বছর যারা এই দেশের মানুষকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগ সবাই যে ফ্যাসিস্ট তা কিন্তু আমি বলবো না। আওয়ামী লীগের বহু মানুষ আছে যারা 15 বছরের বিগত সরকারের মধ্যে যারা ছিল তাদের কার্যক্রমে অসন্তোষ ব্যক্ত করেছে। অনেক মানুষ আছে যারা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সমর্থন করতে পারে না, কিন্তু তাদের যে ভয়েস, সেই ভয়েসটা ছিল খুব ক্ষীণ, তারা সাহস করে সেই কথাটা বলতে পারেনি। সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষের কথা তো তখন কেউ শোনে নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকারের এখন একটা সুযোগ হচ্ছে রাজনীতিটাকে স্বাভাবিক করে তোলা। রাজনীতিটা যদি স্বাভাবিক থাকে, এই যে আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমানের হত্যার পরে 82 সনে তিনি দলের প্রাথমিক, সম্ভবত 82 সনের 12ই জানুয়ারি সম্ভবত তিনি দলের প্রাথমিক সদস্যপদ নিলেন। 83-তে তিনি দলের ভাইস প্রেসিডেন্ট হলেন, ভাইস চেয়ারম্যান হলেন। 84-তে এসে তিনি দলের দায়িত্ব নিলেন। এই যে ধাপে ধাপে তিনি কিন্তু দলের, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ, দায়িত্ব নিলেন। এবং তিনি যখন দলের দায়িত্ব নিলেন 84-র 1 মে, এরপর থেকে 84 থেকে 86 নির্বাচনে আসলো। 86 নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে 86 নির্বাচনে কেউ যাবে না। 86 নির্বাচনে এর সাথে সাথে যদি কেউ যায় তখন সে হবে জাতীয় বেঈমান। কিন্তু সেই বৈঠকের, সেই বিরোধী দলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া নির্বাচনে যাননি এবং শেখ হাসিনা নির্বাচনে গিয়েছিলেন। সেইখান থেকে তার যে খালেদা জিয়ার যে আপোষহীন ইমেজ, সেই ইমেজ কিন্তু এখনও আছে। তিনি কোনো কিছুতেই কিন্তু আপোষ করেননি এখন পর্যন্ত। তিনি চাইলে কিন্তু আপোষ করতে পারতেন, তিনি এরশাদের সাথে আপোষ করতে পারতেন, তিনি হাসিনার সাথে আপোষ করতে পারতেন, তিনি আপোষ করেননি। এই আপোষহীনতাটাকে তাকে কিন্তু আজকে এই পর্যায়ে নিয়ে আসছে যে মানুষের ভালোবাসা। উনি যাচ্ছেন
চিকিৎসার জন্য যাচ্ছেন, মানুষ তাকে এয়ারপোর্ট পর্যন্ত মানে ভিড় করে এয়ারপোর্ট পর্যন্ত গেল। এটা শুধু দলীয় কর্মীরা কিন্তু না, আর দলীয় কর্মীরাই তার নেতার জন্য করবে কেন? ভালোবাসার জন্য করেছে। তো এই রাজনৈতিক নেতারা যদি দলীয় কর্মীদের ভালোবাসায় থাকে তবে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয় না। যখন ভালোবাসাটা লোভে, ক্ষোভে, অত্যাচারে জর্জরিত হয়ে যায়, যখন ভালোবাসাটা প্রতারিত হয়, তখন কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়। এইটারই আজকে গতকাল আমরা দেখলাম। তো আপনি বেশ উল্লেখ করে আপনি বলছিলেন যে তারেক রহমান তিনি শুধু খালেদা জিয়ার সন্তান তাই তো নয়, তিনি দলেরও ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দলেরও নেতা। তো এই অবস্থায় তাদের এই সাক্ষাতের কোনো রাজনৈতিক তাৎপর্য কেমন, আপনি কি মনে করেন? রাজনৈতিক তাৎপর্য তো অবশ্যই আছে, রাজনৈতিক তাৎপর্য আছে। এখন আমাদের সামনে আছে নির্বাচনে তারেক রহমান যদিও প্রত্যেক দিনই দলের নেতাদের সাথে ভিডিও কনফারেন্স করছেন, বিভিন্ন সমাবেশে উনি মানে ডিজিটালি বক্তব্য রাখছেন, কিন্তু যখন মা ছেলে বসে রাজনীতির আলাপ করবেন, আগামী নির্বাচনটা কিভাবে হবে, নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশনকে, সরকারকে রোডম্যাপ ঘোষণা করতে হবে, সেটার জন্য তাদের দলীয় নেতাকর্মী দিয়ে, যদি সরকার সংস্কারটা আগে চায়, নির্বাচনটা পরে চায়, বা নির্বাচন যদি বিলম্বিত করে, সেই ক্ষেত্রে দলের স্ট্র্যাটেজিটা কি হবে, সেইটা যখন দলের দলের শীর্ষ দুই নেতা যখন একত্রিত হয়ে কথা বলবেন, তখন দূর থেকে ডিজিটালি কথা বলার চেয়ে সামনাসামনি কথা বললে অনেক কথা বলা যায় না, ডিজিটালি অনেক কথা বলা যায় না। তাছাড়া ধরেন খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে ওনার শ্রবণ সমস্যাও কিন্তু কিছুটা আছে। তো সেই জায়গায় অনেক কথাই কিন্তু ইচ্ছা করলেই ফোনে ডিজিটালি অত বলা যায় না। তো সেই জায়গাটায় এটাও কিন্তু দলের মধ্যে রাজনীতিতে আরেকটা আলোচনা আসবে। এখন আমরা লন্ডন থেকে যেই মেসেজগুলো পাবো, এতদিনের চেয়ে লন্ডনের মেসেজ কিন্তু এখন অন্যরকম মেসেজ পাবো, অন্যরকম মেসেজ। এই জন্য রাজনীতিতে একদম আমি যেই কথাটা বলছি যে 13টি দল ইতিমধ্যে নির্বাচন কমিশনে তাদের দলীয় দল নিবন্ধনের জন্য প্রক্রিয়া শুরু করেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এবং অন্যরা যারা আছে, তারাও নিজেরাও একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সারা দেশে কিন্তু তারা এখন জনসংযোগে আছে। তো বিষয়টা যদি কি এমন হয় যে নতুন রাজনৈতিক দল গঠন করা আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টার মধ্যে আমরা নির্বাচন দিব না, কারণ নতুন রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, দল সংগঠিত করার জন্য একটু সময় নিয়ে তারপরে রাজনীতি দিব। কিন্তু সেইটা তো দল গঠন হবে, একটা দল প্রস্তুতি হবে, তারপরে রাজনীতিতে নির্বাচনে হবে। আর অন্যরা যারা প্রস্তুত হয়ে বসে আছে, 15 বছর যারা ভোট দিতে পারে না, 15 বছর যারা আন্দোলন করে জেল খেটে বাড়িঘর ছেড়ে মানবেতর জীবনযাপন করেছে, হ্যাঁ হতে পারে যে ছাত্ররা সাথে ছিল বলেই এই সরকারকে সরানো সম্ভব হয়েছে। হ্যাঁ হতে পারে ছাত্ররা বা অন্যরা বলবে যে বিএনপি 15 বছর আন্দোলন করেছে, কই সরকার তো ফেলতে পারে নাই। হ্যাঁ, সবাই মিলে সরকার ফেলানো হয়েছে। এবং সরকার যে 15 জুলাইতে যে ঘটনাটা ঘটলো, পুরা জুলাইয়ের বিপ্লব যেটা হলো, জুলাইয়ের পুরা ধারাবাহিকতা আপনি দেখেন, 4 তারিখও কি এই সরকার বা যারা ছাত্র আন্দোলন বা দেশবাসী বা রাজনৈতিক দল 4 তারিখ সন্ধ্যার সময় কি তারা ভাবতে পেরেছিল যে 5 তারিখে শেখ হাসিনা চলে যাবে? এটা হয়ে গেছে, সবার সম্মিলিতভাবে এটা হয়ে গেছে। আর একটা মোব যখন চলে তখন তার পিছনে যত বেশি স্রোত থাকবে, সামনে তো এই মোবটা তত বেশি এগিয়ে যাবে। 5 তারিখের একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা যা ঘটেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর এই 5ই আগস্ট, এই তিনটা সবচেয়ে বাংলাদেশের 53 বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। 71-এ আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, 71-এ তো একটা বিশাল বড় আমরা একটা কাজ করেছি। আমরা পাকিস্তানের সাথে থাকবো না বলে আমরা যুদ্ধ করেছি, ভারত আমাদের সেই যুদ্ধে সহযোগিতা করেছে। একটা বিষয় আপনি দেখেন, আমাদের টার্গেটটা কি ছিল? 71 আমাদের টার্গেটটা ছিল আমরা দেশটাকে স্বাধীন করব। দেশটাকে স্বাধীন করার জন্য আমি যাকে প্রয়োজন মনে হয়েছে বা যার কাছ থেকে আমি সহযোগিতা পাবো
আমি তার কাছ থেকে সহযোগিতা নিয়েছি। আমার প্রতিবেশী হিসেবে ভারত আমাকে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমাদের অনেক শরণার্থী ছিল, অনেক মানুষ ভারতে গেছে, ট্রেনিং নিচ্ছে, ভারত আমাদের সহযোগিতা করেছে। আমরা কিন্তু এই কথাটা দমে দমে স্বীকার করি। আমরা কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞতা থাকি যে ভারত আমাদের স্বাধীনতায় সহযোগিতা করেছে। কিন্তু ভারতের সহযোগিতা আমরা যে পেলাম, ভারতের টার্গেটটা কী ছিল? ভারতের টার্গেটটা ছিল পাকিস্তানটা ভাঙা। বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে বাংলাদেশের মানুষকে 7.5 কোটি মানুষকে হেল্প করতে গিয়ে যদি পাকিস্তানটা ভাঙা যায়, সেটা হলো ভারতের বিজয়। সে কারণে আমাদের 16ই ডিসেম্বরে আমরা যখন বিজয় উদযাপন করি, তখন ভারত কিন্তু তাদের বিজয় উদযাপন করে পাকিস্তানের সাথে তাদের বিজয় হয়েছে বলে। আমরা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু আমাদের 7.5 কোটি মানুষের সহযোগিতা নিয়ে তারা যে পাকিস্তানটা ভাঙলো, আজকে স্বাধীনতার 53 বছর সময়েও তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি শব্দ উচ্চারণ করে নাই। এই যে শব্দ উচ্চারণ করে নাই, এটা বাংলাদেশ কৃতজ্ঞ জাতি। আর এই বিবেচনায়, এই মূল্যায়নে আমি বলবো ভারত হলো একটা অকৃতজ্ঞ জাতি। আমাদের প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। 7.5 কোটি মানুষ পাকিস্তান ভাঙায় যে হেল্প করেছে তাদেরকে, সেটা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে না। এটা আমাদের 53 বছরের ইতিহাসের একটা বড় বিষয়। আমরা একটা স্বাধীনতা পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, যেটা আমরা যুদ্ধ করে এনেছি। তারপরে আমাদের সেই পতাকা স্বাধীনতা ধরে আমরা 90-এর গণঅভ্যুত্থান করলাম। আমরা এরশাদকে বললাম স্বৈরাচার। এটা বিশাল ঘটনা। আমরা 3 জোটের রূপরেখা দেখলাম, এরশাদের পতন হলো, এরশাদ চলে গেল। 3 জোটের রূপরেখা নিয়ে আমরা আবার নতুন করে পথ চলতে শুরু করলাম। ওই সময় 3 জোটের রূপরেখা, ছাত্রদের আন্দোলন যে ধারাবাহিকতা চলছিল, সেই সময়ে কিন্তু আমাদের এরপরের যে 34 বছর, আমরা কিন্তু তখনও স্বপ্ন দেখতে পারি নাই। আমার 3 জোটের রূপরেখা তখনও বাস্তবায়ন হয়নি। 34 বছর পরে এসে আরেকটা বিপ্লব ঘটলো, আরেকটা স্বপ্ন নেয়া, যে আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব। এবং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ যখন আমি গড়তে চাই, তখন কিন্তু একটি রাজনৈতিক দল গঠিত হবে, সেই দলটার নির্বাচনের জন্য প্রস্তুত নিবে, তারপরে আমি সবাইকে নিয়ে নির্বাচন করব। এই জায়গায়ও কিন্তু একটা বৈষম্য তৈরি হবে। বৈষম্য বিরোধী একটি দেশ, একটি সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি যদি আবার বৈষম্যের মধ্যে পড়ে যাই, তখন অন্যরা কিন্তু সেটা মানবে না। সে কারণেই নির্বাচন কবে হবে এটা নিয়ে কিন্তু নানা রকম একজন এক এক রকম কথা বলেছে। গতকাল প্রেস সেক্রেটারি বলেছেন যে বেশি সংস্কার না হলে ডিসেম্বরে নির্বাচন করা যায়। এখন সংস্কারটা বেশি হবে না কম হবে নির্ধারণ করবে কে? সংস্কার কমিটি 15 তারিখে রিপোর্ট দেওয়ার পরে যেই সুপারিশগুলো হবে, সেই সুপারিশগুলা রাজনৈতিক দলের সাথে বৈঠক করতে হবে। বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে এই সংস্কারগুলো করতে হবে, এই সংস্কারগুলো না করলেও চলে। এটা পরবর্তী সময় সরকার করবে, রাজনৈতিক সরকার করবে। তো সেই জায়গাটায় আগে যদি আমি ধরে নেই যে আমার সব সংস্কার করে তারপরে নির্বাচন করব, তার মানে কি যেই রাজনৈতিক দলটা গঠিত হবে তাকে ফেভার করার জন্য আমি অন্যদেরকে ওয়েটিংয়ে রেখে তারপরে আমি নির্বাচন দিব, সেটা তো অন্যরা মানবে না। বৈষম্য দূর করতে গিয়ে আবার যদি আমি বৈষম্যের মধ্যে পড়ে যাই, আরেকটা নতুন সংকট তৈরি হবে। সেই জন্য ডিসেম্বরে নির্বাচন হবে নাকি আগামী বছর জুনের মধ্যে নির্বাচনে, 26-এর জুনের মধ্যে, জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে? আপনার নিশ্চয়ই মনে আসে প্রধান উপদেষ্টা কিন্তু ওনার একটা বক্তব্য প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ বলেছেন। কিন্তু জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন মানেই হলো জুন জুলাইতে আমাদের নির্বাচন হবে না। যদি ওই ফরম্যাটে আমরা যাই, সেই নির্বাচনটা ঘটবে গিয়ে নভেম্বর অথবা ডিসেম্বরে। কারণ জুন জুলাই হলো বর্ষাকাল, বর্ষাকালে কখনো বাংলাদেশের নির্বাচন হয় না, কারণ আমাদের বর্ষার যে অবস্থাটা থাকে। তো সেই জন্য সকল রাজনৈতিক দল মিলে ঠিক করতে হবে নির্বাচনটা আমরা কিভাবে দিব। কোনো রাজনৈতিক দলকে ফেভার করার জন্য যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রস্তুতি থাকে যে আমি একে ফেভার করব, বিশেষ একটা দলকে, বিশেষ একটা গোষ্ঠীকে, বিশেষ কিছু
কিছু মানুষকে আমি ফেভার করব, সেটা যদি এজেন্ডা থাকে, তবে অতীতের অভিজ্ঞতা যে ভবিষ্যতে হবে না, অতীতের ঘটনা যে ভবিষ্যতে আবার ঘটবে না, এইটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। কারণ বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশের মানুষ এমন মানুষ, 71-এ বহু মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে, এই যে কেউ বঙ্গবন্ধু, কেউ শেখ মুজিব, কেউ মুজিব, বিভিন্ন নামে আখ্যায়িত করে তার জন্য রোজা রেখেছে, এবং বহু মানুষ তার নবজাতক সন্তানের নাম শেখ মুজিব রেখেছে, কত ভালোবাসায় নিয়ে। সেই মানুষটা যখন 15ই আগস্ট 1975-এ মারা গেল, তাকে হত্যা করা হলো অথবা নিহত হলো, যে এখন তো অনেক রকম ব্যাখ্যা হচ্ছে, বাস্তবতা হলো তিনি মৃত্যুবরণ করলেন অথবা তাকে হত্যা করা হলো। সেই মানুষটা যখন মারা গেল, তখন ইন্নালিল্লাহ পড়ার লোক পাওয়া যায়নি। তার কাছের লোকজন তাকে বলা হয়েছে ফেরাউন থেকে মুক্ত হলো দেশ। এই হলো কিন্তু বাস্তবতা। এরশাদের যারা ক্যাবিনেটে ছিল, সেই এরশাদের ক্যাবিনেটের লোকজনও কিন্তু বেরিয়ে গিয়ে এরশাদের বিরুদ্ধে কথা বলেছে। 2 দিন আগেও জাতীয় পার্টি থেকে যারা, জাতীয় পার্টির এখনকার চেয়ারম্যান জিএম কাদের সাহেবের সাথে যারা ছিলেন, তারাও কিন্তু কয়েকদিন আগে একরকম কথা বলেছেন, এখন আবার আরেক রকম কথা বলেন। আওয়ামী লীগের একরকম কথা বলেছেন, এখন আরেক রকম কথা বলেন। তো বাংলাদেশের মানুষ কিন্তু মাথায়ও তুলতে জানে, মাথা থেকে ফেলেও দিতে জানে। এখন আমরা যাদেরকে এই মুহূর্তে বৈষম্যহীন একটি রাষ্ট্র, বৈষম্য মুক্ত একটি সমাজ, বৈষম্য মুক্ত একটি সকল পর্যায়ে বৈষম্য দূর করার জন্য যাদেরকে আমরা মাথায় তুলেছি, যাদেরকে আমরা সম্মানের সাথে মাথায় তুলেছি, যে নোবেল বিজয়ীকে আমরা সারা পৃথিবীর সম্মানের জায়গা থেকে নিয়ে আমাদের সম্মানের জায়গায় আমরা রাখার চেষ্টা করেছি, যাকে 15 বছর মানে আদালতের দোরগোড়ায় আসা যাওয়া করতে করতে যার সময় কেটেছে, তাকে এখন আমরা মাথায় নিয়েছি। আমরা দেশবাসী কোনো অবস্থাতেই চাই না এই সরকার ব্যর্থ হোক, এই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ এই দেশবাসী করুক, এই সরকার কাউকে ফেভার করুক এবং এই সরকারকে মাথা থেকে কেউ ফেলে দিক, সেটা অন্তত আমরা চাই না, দেশবাসী হিসাবে আমরা চাই না। অনেক অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।